এই প্রথম আল মাহমুদ জানান দিলেন আরেকটা নতুন রাজনৈতিক গোষ্ঠী আসছে, তার আওয়াজ শোনা যাচ্ছে। কবিদের কাব্যে প্রথম নতুন জনগোষ্ঠী, নতুন রাজনৈতিক গোষ্ঠীর আওয়াজ শোনা যায়। যারা শুনতে পারে তারা কিন্তু শোনে। কবিরা যদি ভেবে খুব লাগে তাও কিন্তু নয়। আমরা আমাদের মনে যেটা আছে ইনটুইটিভলি, বুদ্ধি দ্বারা না, ইনটুইটিভলি আমার ভাব থেকে, আমার কল্পনা থেকে, আমার সমাজ থেকে যেটা উৎসাহিত হয়, ওটা যখন আমি লিখতে পারি, ওটাই কিন্তু একটা শক্তি হয়ে এখানে এসে হাজির হয়। ফজলুল আমাদেরকে আবার নতুন করে তাকে প্রতিষ্ঠা করার প্রয়োজন রয়েছে। এমনকি পাকিস্তান আমলে অনেকে নানা কারণে তাদেরকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, আহসান হাবিবকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং সেই সময় অনেককে অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে কথা বলা যায়। তাহলে তো আবুল মনসুর আহমদকে আমরা মেনে নিতে পারবো না। অর্থাৎ তাদের যে অবদান ছিল সেটা হচ্ছে অসাধারণ। পাকিস্তান আমলের পাকিস্তান আন্দোলনটা সদর্থক আন্দোলন ছিল। আমাদেরকে তথাকথিত বাঙালি জাতিবাদী বয়ান মানতে হবে এমন কোনো কথা নেই, ফলে আমাদেরকে পথ দেখাতে হবে কালচারালি, সংস্কৃতি মন্ত্রণালয়। ফলে আমার জন্য অত্যন্ত আনন্দের যে ফারুকী এই দায়িত্ব নিয়েছেন, এবং আমার এই কথাটা বুঝবেন যে বাংলাদেশের সাংস্কৃতিক রূপান্তর, যে হেজিমনির উপরে ছিলাম আমরা এতদিন, এই হেজিমনিকে মোকাবেলা করা এবং নতুন সম্ভাবনা তৈরি করা, এটা একমাত্র সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়েই এটা ঘটে। গণ অভ্যুত্থানটা হঠাৎ করে ঘটে নাই, আকস্মিকভাবে ঘটে নাই। আজকে যে আল মাহমুদকে আমরা অপান্ত করে রেখেছি দীর্ঘকাল, এবং আমরা এই শহীদ মিনারে আসতে পারিনি সিপি গ্যাংয়ের ঘোষণা দিয়ে যে ফরহাদ মাজারা শহীদ মিনারে অপান্ত, আমরা আসতে পারবো না। আমরা আজকে এখানে বসে আছি, ঠিক আছে না? ওকে আমরা এখানে এসেছি, এটা প্রথম নামিয়ে রাখি এসেছি, কিন্তু ইতিহাস অদ্ভুত ব্যাপার। আমি সেজন্য খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারা যে একটু আগে আমাকে ফারুক আমার সঙ্গে আমরা একসঙ্গে কথা বলছিলাম, আমাদের সামনে কিন্তু অনেক বড় বড় কাজ আছে, এবং কিছু পরিকল্পনা ইতিমধ্যে আগে থেকে আমরা করেছি, কিছু পরিকল্পনা আমরা দুজনে করছি। আশা করি আমরা খুব বড় কিছু, আপনারা এর আগের যে রাজনৈতিক দলগুলো করতে আমরা ব্যর্থ হয়েছি, আমরা করতে পারবো। সাংস্কৃতিক ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আমরা আনতে পারবো, এবং যারা কবি, সাহিত্যিক, সংস্কৃতির সকলে আমরা যারা আছি, আমাদেরকে বুঝতে হবে যে এই লড়াইয়ের ক্ষেত্রে, রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে শর্তগুলো, রাজনীতি করবার শর্তটা তৈরি করে সংস্কৃতি, শিল্প, সাহিত্য, ঠিক আছে না? একটু ফারুকে যেটা বললো যে তার যে সিনেমার মধ্যে যখন ভাষা নিয়ে এলো, আমাদের এখানকার ভাষা, ঢাকার ভাষা, আমরা কলকাতার ভাষায় কথা বলি, এটাকে মনে করি বাংলাদেশের একমাত্র ভাষা। যদি ইংরেজির জাহাজ 57টি গ্রামে না ভিড়ত, তাহলে যদি চিটাগাঙ্গে ভিড়ত, তো আমরা চট্টগ্রামের ভাষাতেই বাংলা ভাষা বলতাম। হিস্ট্রি বুঝতে হবে আমাদেরকে, হিস্ট্রি কি আনফোল্ড করে। আর আমাদের 60 দশকে আমি শহীদ কাজী, এমনকি আল মাহমুদ, শামসুর রহমান, আমাদের একটা স্লোগান ছিল, বিশেষ তরুণরা স্লোগান দিত, তারাও সায় দিতেন। আমাদের স্লোগান ছিল, প্রথম বিপ্লবের খুন বেরোবে ভাষা থেকে। প্রথম কিন্তু রেভলিউশনারি কন্ডিশনসটা তৈরি হয় ভাষা থেকে। কেন তৈরি হয়? কারণ যখনই প্রমিত ভাষা বা তথাকথিত যে চলমান, যেটা আধিপত্যশীল ভাষা, এটা যখন ভাঙা শুরু করে, তখন নতুন চিন্তার, নতুন ব্যবস্থা নিয়ে ভাববার, নতুন ব্যবস্থা নিয়ে কল্পনা করবার সামাজিক শর্ত, বুদ্ধিবৃত্তিক শর্ত সমাজে তৈরি হয়, ঠিক আছে না? আমি যখন ব্রাত্য রাইসের প্রথম কবিতার বইকে প্রশংসা করেছিলাম, সকলে খুবই নিন্দা করেছিলাম। আমি যে বাংলা সাহিত্যে এই প্রথম ঢাকা থেকে সত্যিকারের তরুণ কবি বেরিয়েছে, এরাই কিন্তু আগামী দিনে নেতৃত্ব দেবে। তো এখন সকলে ফেসবুকে ব্রাত্য রাইসুর সাহিত্যটাই, ভাষাটাই ব্যবহার করে, কিন্তু ওকে আর কোনো কৃতিত্ব দেয় না। ও কিন্তু কবিতা বলে লিখছে একটা, ফলে ওর বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। ফলে ভাষাকে আপনারা খুবই গুরুত্ব আকারে আমাদেরকে দেখতে হবে, সংস্কৃতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আকারে দেখতে হবে। কবিদের ব্যাপারে আল মাহমুদের যে সম্পর্কে যেটা বলেছেন, খুবই খুশি হয়েছে কালের কলেজ থেকে এই প্রস্তাব এসেছে, এবং এটা হওয়া উচিত। এখানে যে টেকনিক্যাল যে কথাটা উঠেছে, ওয়ারিশ যারা আছেন তাদের কিন্তু একটা সম্মতি লাগবে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটা দিক। আর
আচ্ছা ঠিক আছে, আমরা সেটা দেখবো, খুব ভালো বলছি, সম্মতি আছে, খুব ভালো কথা। দ্বিতীয়ত জিনিসটা হচ্ছে যে আল মাহমুদকে তো আমরা শুধুমাত্র আমরা তো আল মাহমুদকে একমাত্র স্বীকৃতি তা তো না, আমরা আল মাহমুদের প্রতি যে অবিচার হয়েছে এটা আমরা সমাধান করতে চাই। কিন্তু আমাদের কিন্তু আরও অনেক কবি আছে। আমরা মনে করি যে আমাদের যে 60 দশকদের যে কবিরা উঠে এসছেন, আল মাহমুদকে, শামসুর রহমানকে, শহীদ কাজী, যে আমরা যারা কবি, আমরাও কিন্তু এই যে হেজিমনি ভাগ করা, বিভাগ করা, বিভাজন করা, অতীতে কে কোথায় ছিল, এখন কি কোথায় আছে, এটা না করে আমরা হিস্টোরিক্যালি আমাদেরকে দেখতে হবে কবিতার কি বিবর্তন ঘটেছে, সাহিত্যের কি বিবর্তন ঘটেছে। আজকে শামসুর রহমানের শিথিল অক্ষরবৃত্ত, যে খালি কবিতা নিয়ে আলোচনার সভা না এটা, কিন্তু শিথিল অক্ষরবৃত্তের যে অবদান, তিনি প্রথম যখন একটা কবিতা লেখেন যে ওই যে আমরা শুধুমাত্র ওই যে পূর্ণিমা চাঁদ গদ্যের মতো মনে হয়, তার বিপরীতে তিনি লিখলেন যে না, কবি তো ভীরু খরগোশ ব্যবহৃত ঘাসেও শুইতে চায়। এই যে একটা আলাদা রোমান্টিক তার যে চিন্তা, এটা কিন্তু নতুন বাংলাদেশের ভাবনা। এটা কিন্তু পশ্চিমবাংলার এই যে যেটাকে আমরা বলি মৃত বামপন্থা, মৃত বামপন্থার বিপরীতে কিন্তু কল্পনা প্রবল, একই সঙ্গে নতুন করে ভাবতে পারা, নতুন করে চিন্তা করতে পারা, এই চিন্তাটা কিন্তু আল মাহমুদের হাতে তৈরি হয়েছে। আল মাহমুদের হচ্ছে একটা তৈরি হয়েছে, আবার আমরা তৈরি হয়েছে, শামসুর হাতে তৈরি হয়েছে। আল মাহমুদের যেমন একটু চিন্তা করে আপনার ভাবেন, আপনি তিনি যখন লিখলেন তার কবিতার বই সোনালী কাবিন, শব্দটা ব্যবহার করেন কাবিন, বাংলা ভাষায় কিন্তু এরকম মুসলমানি শব্দ এরাই কিন্তু ব্যবহৃত হয় নাই যদি হিস্ট্রির দিকে আমরা তাকাই। কারণ বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দ তো ব্যবহারই হতো না, সংস্কৃতের শব্দ ব্যবহারটা চল হয়েছে ওই যে পণ্ডিত এবং আবার ইংরেজ সাহেবরা মিলে যে গদ্য তৈরি হয়েছে। কিন্তু কাবিন শব্দটার পলিটিক্যাল সিগনিফিকেন্স সাংঘাতিক বড়। এই প্রথম আল মাহমুদ জানান দিলেন আরেকটা নতুন রাজনৈতিক গোষ্ঠী আসছে, তার আওয়াজ শোনা যাচ্ছে। কবিদের কাব্যে প্রথম নতুন জনগোষ্ঠী, নতুন রাজনৈতিক গোষ্ঠীর আওয়াজ শোনা যায়। যারা শুনতে পারে তারা কিন্তু শোনে। আপনারা কিন্তু আমার একটা কবিতা পড়লেন একটু আগে, এটাও কিন্তু একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আওয়াজ ছিল ওখানে, আমাকে তুমি দাঁড় করে দিয়েছি বিপ্লবের সামনে। এটা ভালো কি খারাপ কবিতা আমি যখন লিখেছি তখন কিন্তু জানতাম না। কবিতা যে ভেবে খুব লেখে তাও কিন্তু নয়, আমরা আমাদের মনে যেটা আছে ইনটুইটিভলি, বুদ্ধি দ্বারা না, ইনটুইটিভলি আমার ভাব থেকে, আমার কল্পনা থেকে, আমার সমাজ থেকে যেটা উৎসাহিত হয়, ওটা যখন আমি লিখতে পারি, ওটাই কিন্তু একটা শক্তি হয়ে এখানে এসে হাজির হয়। তাহলে আমরা সকলে আজকে কালের কারণে আমি অনুরোধ করবো, আমরা আমাদের সকল কবিদেরকে আমরা যেন আমাদের মধ্যে অন্তর্গত করে নিতে পারি। ফজলুল আহমদ রয়ে গেছে, ফজলুল আহমদকে আবার নতুন করে তাকে প্রতিষ্ঠা করার প্রয়োজন রয়েছে। এমনকি পাকিস্তান আমলে অনেকে নানা কারণে তাদেরকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, আহসান হাবিবকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং সেই সময় অনেককে অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে কথা বলা যায়। তাহলে তো আবুল মনসুর আহমদকে আমরা মেনে নিতে পারবো না। অর্থাৎ তাদের যে অবদান ছিল সেটা হচ্ছে অসাধারণ। পাকিস্তান আমলের পাকিস্তান আন্দোলনটা সদর্থক আন্দোলন ছিল। আমাদেরকে তথাকথিত বাঙালি জাতিবাদী বয়ান মানতে হবে এমন কোনো কথা নেই, ফলে আমাদেরকে পথ দেখাতে হবে কালচারালি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ
সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।